আসসালামু আলাইকুম। আজ 25 নভেম্বর 2024 সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। সরকার উৎখাত করতে চেয়েছিল শাহবাগে জড়ো হওয়া মানুষ। প্রথম আলো নিয়ে যা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মিথ্যা প্রমাণিত হলো আবু সাইদকে নিয়ে হাসিনার দাবি। এবার বিস্তারিত। প্রশাসন থেকে ফ্যাসিবাদীদের উৎখাতে গত কয়েক মাস ধরে দাবি জানালেও ছাত্রদের তোয়াক্কা করছে না ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু সেই ইউনূসের সরকারকেই ষড়যন্ত্র থেকে রক্ষা করতে শাহবাগে নেমে এলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। ফলে বড় ধরনের নাশকতা থেকে রক্ষা পেল এই সরকার। রাজধানীর শাহবাগে ডাকা সমাবেশে দেশের বিভিন্ন জায়গা থেকে বাস, প্রাইভেট কার ও মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা লোকজনকে বিতাড়িত করা হয়েছে। এছাড়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণজমায়েত করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা সন্দেহে কয়েকজনকে আটকও করেছে পুলিশ। রোববার দিবাগত রাত থেকে শাহবাগের সমাবেশের উদ্দেশ্যে ঢাবি ক্যাম্পাসে আসতে থাকে শত শত লোক। এ সময় তারা তাদের যানবাহন ক্যাম্পাসে রেখে অবস্থান করতে থাকে। পরে সকালে ক্যাম্পাস থেকে তাদেরকে সরিয়ে দেয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি, মোবাইল টিম, শিক্ষার্থী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় তাদের কাছে কিছু প্রচারপত্র পাওয়া যায়। এর মধ্যকার অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামক একটি প্ল্যাটফর্মের আহ্বায়ক আবম মোস্তফা আমিনের ছবি সংবলিত এক প্রচারপত্রে লেখা, লুণ্ঠিত অর্থ উদ্ধার করব, বিনা সুদে পুঁজি নেব। কৃষক, শ্রমিক, হকার, বেকার তথা সকল জনগণ থেকে ভ্যাট ট্যাক্স হিসাবে আদায় করা লক্ষ কোটি টাকা ক্ষমতাশ্রিত একটি হায়নার দল স্বাধীনতার পর থেকেই লুটপাট করছে। অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে 25 নভেম্বর 2024 সোমবার সকাল 10টায় ঢাকার শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এতে আরও লেখা, বিনা সুদে বিনা জামানতে 1 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত পুঁজি পেয়ে দারিদ্র্য মুক্তিতে আগ্রহী সর্বস্তরের জনগণকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। কার্যালয়ের পুঁজির আবেদনের ছক পাওয়া যায়। নির্ধারিত ছকে পুঁজির আবেদন করুন। এর বাইরে তাদের কাছ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় ও থানার কিছু ক্লিয়ারেন্স, টাকার জন্য আবেদনকারীদের তালিকা সহ বিভিন্ন ধরনের কাগজ জব্দ করা হয়। তবে সেগুলোর নকল দাবি করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা বলেছেন, একটি চক্র অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে তাদের প্রলোভন দেখিয়ে ঢাকায় এনেছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, দেশের প্রান্তিক এলাকাগুলোর বিভিন্ন শ্রেণীর লোকদেরকে 1 লাখ করে টাকা দেওয়ার লোভ দেখিয়ে শাহবাগের এই সমাবেশে আমন্ত্রণ জানায় অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামক এই প্ল্যাটফর্ম। ক্যাম্পাসে আসা এসব বহিরাগতদের বিতাড়িত করে ঢাবি শিক্ষার্থী আসিফ রহমান বলেন, আমরা কয়েক মিনিটের মধ্যেই টিএসসি বহিরাগত মুক্ত করেছি এবং বাসসহ যানবাহনগুলো প্যাকেট করে পাঠিয়ে দিয়েছি। আর আপাতত কয়েকজন হোতাকে আটক করেছে পুলিশ। ঢাবির হাজী মোহাম্মদ মহসিন হলের শিক্ষার্থী আশিকুর রহমান সাকিব বলেন, শাহবাগে সমাবেশের কথা বলে আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে মানুষ নিয়ে আসার পরিকল্পনা করেছে। সেই অনুযায়ী আজ রাত থেকেই বাস ট্রাকে করে লোকজন বিশ্ববিদ্যালয় এলাকায় আসতে থাকে। সকালের দিকে যানবাহন ও লোকের সংখ্যা অনেক বেড়ে যায়। পরে শিক্ষার্থীরা গিয়ে সেগুলো বিতাড়িত করে। আমার মনে হয় গভীর ষড়যন্ত্রের অংশ। দেশকে অস্থিতিশীল করতেই এমনটা করা হচ্ছে। খালেদ সাইফুল্লাহ নামের এক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে আসা এসব বহিরাগতদের মধ্যকার কয়েকজনকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, ক্যাম্পাসে আগত বহিরাগত ও যানবাহন নিয়ন্ত্রণে রাত থেকেই প্রক্টোরিয়াল মোবাইল টিম কাজ করছে। ভোর রাত থেকেই আমাদের সহকারী প্রক্টররা কাজ করছিলেন। সকালে আমি পুলিশের আইজিকেও জানিয়েছি, তাদেরও বড় একটা টিম ক্যাম্পাসে কাজ করছে। সকলের সহযোগিতায় প্রক্টোরিয়াল মোবাইল টিম বহিরাগতদের বিতাড়িত করেছে। কোন জেলা থেকে আসছেন? কিশোরগঞ্জ। ঠিক আছে, আপনাদের কি বলে নিয়ে আসছে? এটা লোন দিবে, শাহবাগে লোন দিবে, এই কথা বলে নিয়ে আসছে। আপনারা কই থেকে আসছেন? কোন জেলা? ঝিনাইদহ জেলা। ধন্যবাদ। কি কারণ নিয়ে আসছে? আপনাদের সবাই 1 লাখ টাকা করে দিবে, এই কারণে নিয়ে আসছে? সবাই এই কারণেই? এটা কে নিয়ে আসছে? আপনাদের এলাকার কে? দেশবিরোধী উল্লেখ করে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা পুড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। রোববার রাতে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে 2টি পত্রিকা পোড়ানো হয়। এর আগে কারওয়ান বাজারে আমজনতার ওপর পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন এই শিক্ষার্থীরা।
মিছিলে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লির আগ্রাসন লুকে দাও জনগণ, প্রথম আলো ডেইলি স্টার তৈরি করে স্বৈরাচার, কারণ বাজারে হামলা কেন, প্রশাসন জবাব চাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফ মোহাম্মদ আলাউদ্দিন বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের মৌলিক অধিকার হরণ করার কারণে মানুষ হাসিনার বিরুদ্ধে একযোগে প্রতিরোধ গড়ে তুলে তার পতন ঘটিয়েছে। সেটা অভ্যুত্থান হিসেবে স্বীকৃতি পেলেও সেই স্বাধীনতা, সার্বভৌমত্ব লিন করে দিল্লির এজেন্ট হিসেবে কাজ করছে প্রথম আলো ডেইলি স্টার। তাদের বিরুদ্ধে কথা বলা আন্দোলনকারীদের উপর পুলিশ হামলা চালালো কার আদেশে, জাতি সেটা জানতে চায়। সাইফ মোহাম্মদ আলাউদ্দিন আরও বলেন, আগস্ট পরবর্তী অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, এমনকি সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করে রেখেছে, কিন্তু সেখানে পুলিশ অ্যাকশনে যায়নি। অথচ প্রথম আলোর বিরুদ্ধে কথা বললে পুলিশ আক্রমণ করে। তাহলে কি সরকারের চেয়েও বড় সরকার হয়ে গেছে প্রথম আলো? তারা এই কমান্ড কার কাছ থেকে পেয়েছে, জনগণ জানতে চায়। বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাবির শিক্ষার্থী জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ, রাকিবুল ইসলাম, শাহিদুল ইসলাম ইমন ও শাহরিয়ার আলম প্রমুখ। কোটা সংস্কার আন্দোলনে গত 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। আন্দোলনের অন্যতম এই সমন্বয়কের মৃত্যু নিয়ে শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 1 মিনিট 39 সেকেন্ডের একটি অডিও রেকর্ড প্রচার করা হয়। এতে আবু সাইদের মৃত্যু নিয়ে শেখ হাসিনাকে কথা বলতে শোনা যায়। এতে শেখ হাসিনা দাবি করেন, গুলি খাওয়ার পর আবু সাইদকে 4-5 ঘন্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছিল। শেখ হাসিনা দাবি করে বলেন, আবু সাইদ গুলি খাওয়ার পর তার সঙ্গী সাথীরা যে তাকে টেনে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? যার গুলি লাগবে তাকে তো সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা। হাসপাতালে নেবে, অপারেশন করবে, বুলেট বের করবে, বাঁচানোর চেষ্টা করবে। আবু সাইদকে কিন্তু হাসপাতালে নেয় নাই, নিয়েছিল কিন্তু 4-5 ঘন্টা পরে। 4-5 ঘন্টার পর হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা যখন তাকে চিকিৎসা করে তখন সে মৃত্যুবরণ করে। এদিকে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধান টিম জানিয়েছে, গুলিবিদ্ধ আবু সাইদকে 4 থেকে 5 ঘন্টা পর হাসপাতালে নেওয়া হয়েছে, এ দাবিটি সঠিক নয়। রিউমার স্ক্যানার রোববার এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেছে। রিউমার স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়েছে, আবু সাইদ দুপুর 2:18 গুলিবিদ্ধ হলে নিস্তেজ হয়ে রাস্তায় ঢলে পড়ার পরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রচেষ্টা শুরু হয়। 3টার দিকে রিকশা করে তাকে হাসপাতালে পৌঁছানো হয়। গত 18 জুলাই দ্য ডেইলি স্টারে বিকেল 4:01 প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, সেদিন বেলা আনুমানিক 2:30টার দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে আবু সাইদ নিহত হন। 16 জুলাই সন্ধ্যায় প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ওই দিন বেলা 2টার দিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় আহত হন আবু সাইদ। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিকুর আরিফিন। পরে রিউমার স্ক্যানার টিম অনুসন্ধানে আবু সাইদের গুলিবিদ্ধ হয়ে রাস্তায় ঢলে পড়ার মুহূর্তের সময় নিশ্চিত হওয়ার চেষ্টা করে। এ নিয়ে অনুসন্ধান করতে গিয়ে ঘটনার দিন দুপুর 2:16 বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ফেসবুক পেজের একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই লাইভ ভিডিওটির 1 মিনিট 14 সেকেন্ডে আবু সাইদকে গুলিবিদ্ধ হতে 1 মিনিট 33 সেকেন্ডে তাকে রাস্তায় লুটিয়ে পড়তে এবং 1 মিনিট 57 সেকেন্ডে কয়েকজন ব্যক্তি তাকে তুলে নিয়ে যেতে দেখা যায়। লাইভ ভিডিওটির টাইমলাইন অনুযায়ী আবু সাইদ দুপুর 2:18 নিস্তেজ অবস্থায় রাস্তায় ঢলে পড়েন। অপরদিকে বেলা 3:59 দ্য ডেইলি ক্যাম্পাসের এক প্রতিবেদনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেয়া আবু সাইদের মৃত্যুর প্রমাণপত্রের ছবি পাওয়া যায়। প্রমাণপত্র অনুযায়ী আবু সাইদকে বিকেল 3:05 মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বিকেল 4:18 ঢাকা পোস্টের একটি প্রতিবেদনেও মৃত্যুর প্রমাণপত্রের অন্য একটি ছবি পাওয়া যায়। ঢাকা মহানগর পুলিশের নবনিযুক্ত কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, ঢাকার কোনো থানায় মামলা না নিলে সেই ওসিকে 1 মিনিটে সাসপেন্ড করে দেব। সোমবার ডিএমপি সদর দপ্তরে অটোরিকশা, অটো ভ্যান ও ইজি বাইক চালকদের সঙ্গে বৈঠকে তিনি এ হুঁশিয়ারি দেন। বৈঠকে একজন রিকশা চালক দাবি করে বলেন, তাকে কামরাঙ্গীচর এলাকায় গত রোববার ও এর আগে একদিন মারধর করা হয়। এমন অভিযোগের প্রেক্ষিতে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, আপনি মামলা করেননি কেন? মামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। মামলা না নিলে সেই থানার ওসিকে 1 মিনিটে সাসপেন্ড করা হবে।
চাঁদাবাজির বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, রিকশা ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না, গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে তাহলে তার আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা। চাঁদাবাজির বন্ধে কমিটি করার কথা জানিয়ে তিনি বলেন, রিকশা চালকরা থানার ওসিকে নিয়ে কমিটি করেন। কমিটি চাঁদাবাজি বন্ধে কাজ করবে। এর আগে বেলা 11টার দিকে দুটি রিকশা চালকদের সংগঠন ডিএমপি সদর দপ্তরে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে রিকশা চালকরা তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। ব্যাটারি চালিত রিকশা চালক মালিকরা দাবি করেন, পেটের দায়ে অটোরিকশা মূল সড়কে উঠাতে হয়, কিছু এলাকার গলিতেও ঢুকতে দেয় না। এজন্য বাধ্য হয়ে তারা মূল সড়কে উঠে পড়েন। তারা পুলিশের কাছে সহযোগিতা কামনা করেন। এবার খুব জরুরি 1 মিনিট, জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় দর্শক, আপনার আমার কাছে আমাদের ফেসবুক আইডি বা ফেসবুক পেজটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি কি জানেন আপনার পেজটি কতটা সুরক্ষিত? যে কোনো মুহূর্তে একটা ভুল ক্লিকের কারণে আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজটি ডিলিট হয়ে যেতে পারে। অনেক সময় এই রকম নোটিফিকেশন আসে যে 24 ঘন্টা সময়ের মধ্যে আপনি নিম্নোক্ত লিঙ্কে গিয়ে একটি ফর্ম পূরণ করুন, নইলে আপনার ফেসবুক আইডিটিকে ব্যান করে দেওয়া হবে। আপনি সাথে সাথে সেই পেজে গিয়ে ফর্ম পূরণ করলেন, সকল তথ্য দিয়ে দিলেন, সর্বনাশ হয়ে যেতে পারে। মুহূর্তেই আপনার ফেসবুক আইডি বা পেজটি হ্যাক হয়ে যেতে পারে। এই ধরনের অহরহ স্প্যাম নোটিফিকেশন আসে। সুতরাং যে কোনো নোটিফিকেশনে ক্লিক করবার আগে বা ওই নোটিফিকেশনে দেয়া তথ্যের আলোকে কাজ করবার আগে আপনার অবশ্যই যাচাই বাছাই করা উচিত। একদম ফেসবুকের মতোই নোটিফিকেশন আসবে, মনে হবে যে ফেসবুক মানে মেটা থেকেই এই নোটিফিকেশন পাঠিয়েছে। আসলে না, অনেকগুলো ফাঁদ পাতা আছে। সেই ফাঁদে যেন না পড়েন সেই জন্য সতর্কতার সঙ্গে ফেসবুক পরিচালনা করা উচিত। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। ভারতের উত্তরপ্রদেশের সাম্ভালে মুঘল আমলের একটি মসজিদকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। প্রাচীন এই মসজিদে সার্ভে বা সমীক্ষা করানোর নির্দেশকে ঘিরে স্থানীয় জনতা ও পুলিশের মধ্যে দফায় দফায় তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে অন্তত 3 জন মুসলিম নিহত হয়েছেন। এই ঘটনার পর সাম্ভালে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেখানকার সকল স্কুল। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য হিন্দু। সংবাদ মাধ্যম বলছে, উত্তরপ্রদেশের সাম্ভালে মুঘল আমলের একটি প্রাচীন মসজিদে সার্ভে বা সমীক্ষা করানোর নির্দেশকে ঘিরে স্থানীয় জনতা ও পুলিশের মধ্যে রোববার দফায় দফায় তীব্র সংঘর্ষের ঘটনায় অন্তত 3 জন নিহত হয়েছেন। সহিংসতায় আহত হয়েছেন কমপক্ষে 30 জন পুলিশ সদস্য। ঘটনার পর গোটা এলাকায় তীব্র সাম্প্রদায়িক উত্তেজনাও ছড়িয়ে পড়েছে বলে জানা যাচ্ছে। শহরের যে মসজিদটিকে ঘিরে এই বিরোধ দেখা দিয়েছে সেটি শাহী জামে মসজিদ নামে পরিচিত। হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর দাবি, প্রাচীন একটি হিন্দু মন্দির ভেঙেই এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। ওই ভবনের স্থাপত্যে নাকি এখনও তার প্রমাণ রয়েছে। রোববারের এই সংঘর্ষের সময় বিক্ষোভকারীরা যানবাহনের অগ্নিসংযোগ করে এবং পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে। অন্যদিকে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপের পাশাপাশি লাঠিচার্জ করে পুলিশ। মোরাদাবাদের বিভাগীয় কমিশনার অঞ্জনেয়া কুমার সিং জানিয়েছেন, দুর্বৃত্তরা গুলি চালিয়েছিল। পুলিশ সুপারের পিআরওর পায়ে গুলি লেগেছে। পুলিশ সার্কেল অফিসার পেলেটের আঘাতে আহত হয়েছেন এবং সহিংসতায় 15 থেকে 20 জন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। তিনি আরও দাবি করেন, একজন কনস্টেবলের মাথায়ও গুরুতর আঘাত লেগেছে এবং ডেপুটি কালেক্টরের পা ভেঙে গেছে। দ্য হিন্দু বলছে, সংঘর্ষের এই ঘটনার পর সাম্ভাল তহসিলে ইন্টারনেট পরিষেবা 24 ঘন্টার জন্য স্থগিত করে দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসন 25 নভেম্বর দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে। এদিকে হিন্দু মন্দির ভেঙে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল বলে যে দাবি করা হচ্ছে, সেটাকে কেন্দ্র করে হিন্দু ও মুসলিম গোষ্ঠীগুলোর মধ্যে আদালতে আইনি লড়াইও চলছে দীর্ঘদিন ধরে। সম্প্রতি আদালত ওই মসজিদ প্রাঙ্গণে সার্ভে করানোর নির্দেশ দেওয়ার পর থেকেই নতুন করে উত্তেজনা ছড়ায়। ওই মসজিদ ভবনটিতে আগে কোনো হিন্দু মন্দিরের অস্তিত্ব ছিল না, সেটা যাচাই করে দেখার জন্যই ওই সার্ভের নির্দেশ দেওয়া হয়েছিল। ইসরায়েলের বিরুদ্ধে আবার হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান।
দেশটি ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক সাক্ষাৎকারে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছে তারা। সামরিক কর্মকর্তারা ইসরায়েলকে জবাব দিতে বিভিন্ন কৌশলের পরিকল্পনা করছে। এর আগে গত 26 অক্টোবর ইরানে 3 ধাপে সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। মূলত ইরানের 200 ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল এ হামলা চালায়। তবে এবারও ইসরায়েলি হামলার জবাব দিয়েছে তারা। ইরানে হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনীর সিনিয়র মুখপাত্র ডানিয়েল হাগারি বলেন, ইরানে ইসরায়েলের হামলা শেষ হয়েছে, আর হামলা চালাবে না ইসরায়েল। তিনি বলেন, ইরান চলতি মাসের শুরুতে তেল আবিবে যে হামলা চালিয়েছিল তার জবাবে ইসরায়েলি প্রতিক্রিয়া সম্পূর্ণ হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা আরও জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, আমরা ইরানে সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে আক্রমণ চালিয়েছি এবং ইসরায়েল রাষ্ট্রের তাৎক্ষণিক হুমকিগুলোকে ব্যর্থ করে দিয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। হাগারি বলেন, ইরান যদি প্রতিশোধমূলক হামলা চালায় তাহলে ইসরায়েল প্রতিক্রিয়া জানাতে বাধ্য। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changeTV.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv.press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।